নমস্কার, আমি মানসী চলে এসেছি নিয়ে আপনাদের পছন্দের অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। এমন একটি সময় আজকে আমাদের অনুষ্ঠানে আছেন যারা, তাদের সম্বন্ধে বলতে গেলে এটাই বলা যায় যে পুজোর একটা অংশ গ্রাম বাংলার সাধারণ মানুষ এই গোটা বছরটা পুজোয় যে আনন্দটা উপভোগ করার জন্য অপেক্ষা করে থাকেন, সেই মানুষরা আজকে আমাদের অনুষ্ঠানে। আজকে আমাদের টপিক হচ্ছে পুজোয় যাত্রা। হ্যাঁ, সেই কবেকার কথা। সাধারণ মানুষের কাছে অনেক কিছু কথা এবং টাইপ অফ এন্টারটেনমেন্ট যেটা আমরা বলি, হ্যাঁ, সেটা পৌঁছে দিত কিন্তু এই যাত্রা। এবং একটা সময় ছিল যখন সাধারণ মানুষ অপেক্ষা করে থাকতেন দর্শকরা কখন হ্যাজাক জ্বলবে, কখন কনসার্ট বাজবে এবং কখন সেই চিরপরিচিত অনেক অপেক্ষার অবসানে সেই চেনা গলাগুলো গমগমিয়ে উঠবে গোটা গ্রাম জুড়ে। আজকেও এখনকার দিনে দাঁড়িয়েও এই যাত্রার শিল্পীরা, এই প্রণম্য শিল্পীরা, তারা এখনো কিন্তু সেই এক দায়িত্ব পালন করে যাচ্ছেন। যাত্রার আঙ্গিক পাল্টেছে, যাত্রার বক্তব্য পাল্টেছে, যাত্রার উদ্দেশ্য পাল্টায়নি। যাত্রা এখনো চায় সাধারণ মানুষের কাছে নিজের কথা পৌঁছে দেওয়ার, যে কথা হয়তো সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চটজলদি উপায় আর খুব একটা নেই। আলাপ করে দিই সবার আগে, একেবারে আমার ডান দিকে আছেন। নমস্কার, আমি লগ্নজিতা দে। যাত্রা আমার খুব বেশি দিন হয়নি আমি যাত্রাতে এসেছি। অভিনয়টা খুব ভালোবাসি, আর এখানে আসার পর মানে অনেক টিচার্সদেরকে আমি পেয়েছি। আমার গুরু যিনি, তার নাম হলো রাজু বড়ুয়া। উনি আমাকে ইন্ডাস্ট্রিতে তৈরি করছেন এবং আমাকে প্রচুর হেল্প করেছেন যাতে কিভাবে যাত্রা সম্পর্কে জানা যায়, সেটা উনি আমাকে খুব হেল্প করেছেন। আমার বাঁদিকে আছেন। নমস্কার, আমি জয়া ভট্টাচার্য। আমি যাত্রায় এসেছি মাত্র 5 বছর বয়সে। আমার থেকে জুনিয়র অবস্থায় মনে আর কেউ আসেননি। আমি 30 বছর 35 বছর যাত্রা করার পরে নিজেরা মানে 31 বছরের মাথায় একটি দল করি। এবার আমার বাঁদিকে আছেন। নমস্কার, আমি পুবালি বসু। যাত্রায় আমার 9 বছর হলো। আমি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই আসি। তো আমার বাবা ফিল্ম প্রডিউসার ছিলেন, সলিল কুমার বাসু। টিনু পল আমার বাবার নাম ছিল। অনেকে আমার বাবার সাথে কাজ করেছেন। তো সেখান থেকেই অভিনয়টাকে খুব ভালোবাসতাম। গানটা শিখেছি বাবার জোরেই। গানটা শেখা, বাবার ইচ্ছে ছিল আমি একটা গান নিয়ে কিছু এগোবো। তো বাবাকে দেখে বা অভিনয়টাকে দেখে ইচ্ছে হলো আমিও একটু অভিনয় করার চেষ্টা করি। তো সেইখান থেকে আমার জার্নি। বাবা কোনোদিনও আমাকে একটু হেল্প করেনি যে কোনো জায়গায় একটু বলে দেওয়া, সুপারিশ যেটাকে বলে, তোমার ইচ্ছে তুমি তোমার মতন করে নাও। গত বছর আমি শান্তিগোপাল পুরস্কার পেয়েছি, মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি। আমাদের অরূপ বিশ্বাস, আমাদের মাননীয় মন্ত্রী, উনি খুব আমাকে আশীর্বাদ করেছেন যে খুব ভালো কাজ হয়েছে, এটাই আমাদের কাছে প্রাপ্তি। তো এইভাবে আর একজনের কথা না বললেই নয়, গৌতম নন্দী আমাদের প্রডিউসার। তো উনি আমাকে মানে শুধু উনি নয়, ওনার পরিবার আমাকে খুব স্নেহ করেন, বাবার মতন আগলে রাখেন। আমার সাথে কোনোদিনও এরকম ট্রিট করেননি যে উনি প্রডিউসার। আচ্ছা, 3 জনের সঙ্গে পরিচয় হয়ে গেছে। এইবার আমি সবার আগে ওর কাছে যাইনি, কাকুরির কাছে। কাকুরির সম্বন্ধে আমি যেটা জানি সেটা আগে একটু বলে নিই, তারপর তো ও বলবে। আমি যাত্রা করেছি। হ্যাঁ, আমি যখন প্রথমবার, আমি 2বার যাত্রা করেছি। প্রথমবার আমি যখন যাত্রা করতে গেলাম তখন আমি নেহাতি ছোট, এরাও সব ছোট ছোট, ও তো আমার বন্ধু ইনফ্যাক্ট। তো তখন একদিন এরকম অন্ধকারে আমরা যাচ্ছি, তো রাস্তার ওপর গাড়ি খারাপ হয়ে গেছে, কোনো একটা গাড়ি। তো আমাদের গাড়ি সেখানে দাঁড়িয়েছে। তো সবাই তখন সেই গাড়ি থেকে নেমে পড়েছে। আমি তো চিনি না, আমি একা, আমি থিয়েটার থেকে গেছি, কাউকেই চিনি না, আমি গাড়ির মধ্যে বসে আছি। এরা সব নেমে গল্প টল্প করছে, হয়ে গেল গল্প টল্প সব। ওনাদের গাড়িও ঠিক হয়ে গেল, ওনারা চলে গেলেন। আমাদের সব গাড়িতে উঠে পড়লো। উঠে পড়েই তারা বললো, তুমি নামলে না, তুমি আলাপ করলে না, একবার পায়ের ধুলো নিলে না। আমি বললাম আমি বুঝতে পারিনি। আমাকে তখন বলা হয়েছিল, আরে আমাদের যাত্রার বাঘিনী।
এই শব্দটা ইউজ করা হয়েছিল, এটা আমার মনে আছে। আমাদের যাত্রার বাঘিনী, আমি তখন ভালো, হ্যাঁ যাত্রার বাঘিনী বলেছে, আমি তো তার ধারে কাছে একদম যাবো না, তার মানে প্রচুর কিছু জানে। আমি এর কাছে যাবো না, তো কিচ্ছু জানি না, আমাকে তো প্রচন্ড বকবে যে তুমি এত খারাপ অভিনয় করছো কেন যাত্রা, এটাও ধারণা হয়েছিল আর কি। যাই হোক, কাকলি চৌধুরী, তার পরিচয় আমার আলাদা করে কিছু দেওয়ার নেই। কাকলি নিজের মুখে একটু নিজের কথা বলুক। নমস্কার, আমি কাকলি চৌধুরী। এত মানে হয় কি, এতটাই অস্বস্তি লাগছে এখানে। না না, এটা সব সত্যি কথা, একদম মানে হয় না, কিছু সত্যি হজম করতে কষ্ট হয়। মানে এত ভালোবাসে সবাই, যার সব জুনিয়র, ভীষণ জুনিয়র, তারা এত বলছে, মানে আমার নিজেরই অস্বস্তি হচ্ছে। অস্বস্তি হলে তো হবে না, এতটা ভালো বেসেছো যখন, লোকে তো সেটা জানাবেই না। ঠিক আছে, আর না অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের জন্য অনেক শুভকামনা, শুভেচ্ছা রইল। আমার তো 40 বছর হয়ে গেল যাত্রায়, মানে 40 বছর হচ্ছে। 40 বছরের মধ্যে আমার আর অনলের জুটিটা হচ্ছে 29 বছর। ভাবা যায়, 29 বছর এবছরে পড়েছি। তো এই চলছে আর কি, মানে অনেক ছোট থেকে স্ট্রাগল করা শুরু করেছিলাম, চূড়ান্ত দারিদ্র্যের সঙ্গে লড়াই করে তা মায়ের হাত ধরে যাত্রায় আসা। মাও আমার যাত্রা অভিনেত্রী ছিলেন, কাজল চৌধুরী, এবং আমার ভাইও খুব প্রথিতযশা শিল্পী রোমিও চৌধুরী, যদিও কিছুদিন আগেও একটা মর্মান্তিক দুর্ঘটনায় প্রচন্ডভাবে আহত হয়েছে এবং এখনো সে আন্ডার ট্রিটমেন্ট রয়েছে। যাত্রা করতেন? হ্যাঁ, হি ইজ ভেরি ফেমাস, রোমিও চৌধুরী। হ্যাঁ, আমি তোমাদেরই বিজ্ঞাপনে দেখেছি। একদম একদম। হ্যাঁ হ্যাঁ। তো সবার ভালোবাসায়, সারা পশ্চিমবাংলা মানুষের ভালোবাসায় ও আস্তে আস্তে রিকভার করছে। এই বছরটা ওকে একটু বসে যেতে হলো, কিন্তু এই ধাক্কাটা সামলে উঠবে, একটু সময় লাগবে। তো আমাদের জার্নিটা খুব অভাব, আমাদের দুই ভাই বোনের জার্নিটাই খুব অভাব দিয়েই শুরু হয়েছিল, অভাবের হাত ধরেই একদম যাত্রায় আসা। এখন এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে নতুন ছেলে মেয়েদের তৈরি করা, কারণ আমরা তো এখন ক্যারেক্টার রোলে শিফট হয়ে গেছি। লিড রোলই করি, বাট দ্যাট ইজ ক্যারেক্টার রোল। আমাদের যেটা মানাবে, ঠিকই তো, একদমই তো তাই। এই ব্যাপারটাই ভীষণ মাথায় রাখা উচিত। আমরা এই ব্যাপারে ভীষণ সচেতন যে আমাদের কোনটা মানাবে, কতটা আমাদের করা উচিত। আমাকে কতদিন বৌদি হয়ে মানাবে, আর কবে আমাকে বৌদির মা হয়ে যাওয়া উচিত, একদম একদম, এটা খুব ইম্পর্টেন্ট। এই ব্যাপারে আমরা ভীষণ সচেতন। সেই জন্য আমরা নায়ক নায়িকা বলতে যেটা বোঝায়, সেটাতে কিন্তু আমরা দীর্ঘ বছর সরে এসেছি। বাট উই আর লিড, আমাদের ক্যারেক্টারকে লিড করেই প্রোডাকশনটা লিখতে হয়, বিকজ যেহেতু আমরা টপে আছি, আমাদের দেখে বিজনেসটা। কিন্তু এটার উপরেও আমাদের একটা গুরু দায়িত্ব পড়ে গেছে কি, আমাদের ইয়াং জেনারেশন অনেক ছেলে মেয়ে আসছে, খুব ভালো ভালো কাজ করছে তারা, আর আমরাও মন প্রাণ ঢেলে তাদের শেখাচ্ছি। আমরা অনেক নতুন ছেলে মেয়ে তৈরি করেছি। এবছর আমরা যে প্রোডাকশনটা নিয়ে বেরোবো সেটা হচ্ছে যে সুখের ঘরে লাগলো আগুন, শান্তি নিখোঁজ অনেক দূর। সুখের ঘরে লাগলো আগুন, শান্তি নিখোঁজ অনেক দূর। ফাগুন পলাশ ডাকছে তোমায়, দাও ফিরে সেই হারানো সুর। আহা, যে এবছরেও আমাদের দলে নতুন ছেলেমেয়েরা অনেক আছে, মানে 4টে নতুন ছেলে আছে যারা খুব ফাটিয়ে কাজ করছে। এটা আমিও খুব বিশ্বাস করি, নতুনদের সুযোগ না দিলে পরে না, ন্যাচারালি যারা অভিনয়টাকে নিয়ে এগোতে চাইছেন তারা জায়গা কোথায় পাবেন, যদি আমরা না দিচ্ছি। এটা তো রিলে রেসের মতো না, কেউ একজন আমার হাতে ব্যাটন ধরিয়েছে, আবার আমি ব্যাটনটা নিয়ে অনেক দূরে দৌড়ে যখন দেখছি যে এইবারে পিছনে একজন দেখা যাচ্ছে দৌড়ানোর জন্য দাঁড়িয়ে রয়েছে, তো আমার উচিত তার হাতে ব্যাটনটা তুলে দেওয়া। আমি তাকে ব্যাটন দিয়ে তৈরি করলাম, সেও একদিন ওইরকম ব্যাটনটা আরেকজনের কাছে। এটাই তো রিলে রেসের মতো চলতে থাকে। সময় হয়ে গেছে আমাদের ব্রেকের, আমরা ব্রেকের পর আসছি নিয়ে কি গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম ব্রেকের পর নিয়ে গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। অনেক আড্ডার মধ্যে আমরা আছি, অনেক জমাটি আড্ডা। আমি একটা প্রশ্ন করি, মানে অনেকেরই এগুলো জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যাত্রার গল্প তো শুনলাম, কিন্তু এই যে বছরের পর বছর, তুমি 40 বছর, তুমিও 40 বছর, 35 বছর, তোমার প্রায় হয়ে গেল 9 বছর, তোমার
4 ইয়ার্স চলছে। তো যাই হোক, এই যে এতগুলো বছর তোমরা পুজোর সময় ঘর ছাড়া, কেমন লাগে? ভীষণ ভালো লাগে, ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কারণ সত্যি কথা বলতে আমার একটি মেয়ে, সে ছোটবেলা থেকেই বাইরে পড়াশোনা করেছে, সুতরাং পুজো কোনো মানে পুজোটা কখনোই বাড়িতে আমার ভালো লাগতো না। কারণ ও যেখানে পড়াশোনা করেছে উটিতে, ওখানে পুজোতে ছুটি থাকতো না। তো ন্যাচারালি ও পুজোর সময় বাড়িতে আসার কোনো অবকাশ তার ছিল না। আর আমাদের পুজোর সময় শোটা সেই ছোটবেলা থেকেই পুজোর সময় শো করছি, তো পুজোয় আমার বাইরে থাকতেই ভালো লাগে। হ্যাঁ, একদম। মানে আমাদের যাত্রা, যা আমরা যেটা চিরাচরিত সব বাঙালিরা করে থাকি, আমরা পুজোর জন্য স্পেশাল জামা কাপড় সেটাও কিনি, তো সেটা আমরা যাত্রাতেই পরে যাই। আর আমাদের একটা বড় পুজো হচ্ছে আমাদের যাত্রা শিল্পীদের কাছে আমাদের যাত্রা উৎসব। আমাদের যত মানে পুজোর পারপাসে জামা কাপড়, সাজগোজ সব আমরা পূরণ করি ওই যাত্রা উৎসব। আমরা প্রত্যেকজন মিলে এত আনন্দ, মানে ওই সময়টা মেলা হয় আমাদের ওখানে, ওই না দেখলে দিদি বুঝতে পারবেন না। সবাই একত্রিত হওয়ার চেষ্টা করি, মানে খাওয়া দাওয়া, আড্ডা, গল্প, মানে ওইটাই আমাদের পুজো। মানে আমরা অপেক্ষা করে থাকি যে ওই যাত্রা উৎসবটা আমাদের কবে হবে। একদম। আর তোমার তো যাত্রা ভালো লাগবেই পুজোয়, কারণ তোমার তো ভালো লাগার লোকটাই তোমার সঙ্গে সঙ্গে ছিল। একদম। ছোট বয়সে খুব মন খারাপ লাগে, ছোট বয়সে, হ্যাঁ, যখন ছোট ছিলাম না তখন তো তুমি পুজো চিনে গেছো, পুজোর আনন্দ জেনে গেছো, তারপরে ঘর ছাড়া। হ্যাঁ, মানে কি, আমারও পারিবারিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। বাবার হাত ধরেই যাত্রায় আসা। আমার বাবা ছিলেন গানের সুরকার, বিজয় ভট্টাচার্য। মান্নাদের কাছে গান শিখেছিলেন। ওনাকে যাত্রায় নিয়ে আসেন, সিনেমার যে জহর রায়, হ্যাঁ, উনি নিয়ে আসেন। আমার বাবা ছিলেন মানে বড় প্রশান্ত ভট্টাচার্য সুরের ওই আমলের লোক আর কি। তো বাবার হাত ধরেই পারিবারিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তো সেই জায়গা থেকে আসা। কিন্তু পুজোর সময় যে ওই যে একটা জামা হতো, বাড়িতে যে পুজো ব্যাপারটা, পাড়ায় পুজো, সেই মানে সেই আমার হাত ধরে ধরে ঠাকুর দেখতে যাওয়া। কিন্তু পরে পরে না, মানে তখন পুজোয় শো না করতে পারলে ভালো লাগে না, ভালো লাগতো না, মানে কি যেন একটা হয়নি। পুজোর সময় শো, এটা একটা আলাদা আনন্দ। আর এখন তো পুরোপুরি হয়ে গেছে, 30টা মানুষের দায়িত্ব নিয়েছি, 30টা পরিবারের দায়িত্ব দল করার পরে আগে করবো না বললে তো চলবে না। এখন মোটামুটি 200 নাইট সবারই যারা একটু মাথায় আছি আমরা, আমাদের উপরে কতগুলো পরিবারের দায়িত্ব। যদি না আসে তাহলে তাদের চলবে কি করে? মানে এমন একটা সময় আমাদের যায় যে আমরা 105 জ্বর নিয়েও, হাতে স্যালাইন নিয়েও, আমারই হয়েছে গত বছর, মানে এত ফুড পয়জন হয়ে গেছে, মানে আমি একেবারে ভমিটিং করতে করতে শুয়েই পড়েছি। ডক্টরের কাছে আমাদের সহ শিল্পী যারা আছেন, কো আর্টিস্টরা নিয়ে গেছেন, ডক্টর বলছে আর কোনো কথা না, আমাকে অ্যাডমিট করে দাও। সম্ভব তো নয়, 7টার সময় আমাদের শো, যে 5টা ইঞ্জেকশন নিয়ে মানে বনসই করে আমাদের শো করতে হয়েছে, কারণ আমাদের এতগুলো মানুষের দায়িত্ব। তারপরে যারা দর্শকরা বসে আছেন আমাদের যাত্রাপালাটি দেখবেন বলে আশা করি, আমাদের তো আগে থেকে বুকিং হয়, তো সেইখানটা না তখন আর নিজেদের চিন্তা ভাবনা বা আনন্দের জিনিসটা থাকে না, বা আমার শরীর খারাপ আর সেটা মাথায় থাকে না, যে যাই হোক বাবা অজ্ঞান হয়ে পড়ে যাই সে, কিন্তু যাই, যা হবে ওখানে হবে, যা হবে দর্শকরা বিচার করবেন, যারা বুকিং করেন তারা বিচার করবে, আমরা তো যাই। এই পুরো দায়িত্বটা নিজে না মরে যাওয়া পর্যন্ত কোনো ছুটি শিল্পের জন্য, সেটা আমাদেরও নেই কোথার অন্য জীবন। এইটাই একদম আমাদের এমনও হয়েছে, মানে আমারও হয়েছে, অনলেরও হয়েছে, মানে বাবা মারা গেছে, শো করে ভোরবেলা ফিরেছি, বাবার মৃতদেহকে দেখেছি, তাকে রওনা করে দেওয়ার সময় হয়নি, চলে গেছি। এই করোনার বছর, কোভিডের বছর, বোলপুরে শো করছি, সকালবেলা হোটেলে খবর এলো অনলের ছোট ভাই এক্সপায়ার করেছে, আমরা আসতেও পারিনি। আমাদের কাছে এগুলো মেনে নিতে হয়, এবং সবচেয়ে সহজ কথা হলো আত্মীয় স্বজনদেরও এটা মেনে নিতে হবে। সেখানে যদি অভিযোগ তৈরি হয় তাহলে দূরত্বই বাড়বে, শুধু তার বেশি আর কিছু। এইটা ঠিক, মানে এটা যারা খুব ক্লোজ তারা হয়তো ফিল করতে পারে যে বাবা মারা গেল, বাবা মারা গেল, ওটা বেঁচে থাকলে যাত্রাটা করতে হবে। বাবা বেঁচে থাকলে হয়তো বলতেন এই কথাটাই যে এসো না, শোটা করে যারা শো মাস্ট গো অন না, আমাদের যে কোনো পরিস্থিতিতেই কিন্তু আমাদের এই কাজটাকে ইগনোর করলে চলে না, কারণ এক তো প্রডিউসারের একটা এত টাকার লগ্নি থাকে, সেখানে
এতগুলো মানুষের একটা সংসার দায়িত্ব জড়িয়ে আছে, রয়েছে, পরিবারের দায়িত্ব রয়েছে, ইটস সেই জায়গা। হিউজ রেসপন্সিবিলিটি, ইটস এ হিউজ রেসপন্সিবিলিটি। আর এই প্রফেশনের সঙ্গে আমরা যারা জড়িয়ে থাকি তাদের প্রত্যেকেরই দায়িত্ব থাকা উচিত প্রতিটা স্টেপ খুব ভাবনা চিন্তা করে ফেলা, কারণ একটা মিস্টেক অনেক কিছু পাল্টে দিতে পারে। আমি এমন কিছু করব না যাতে, বিশেষ করে ওই 10 মাস যে মানে একদম আপনার বিশ্বকর্মা পুজোর থেকে একদম যে জ্যৈষ্ঠী মাস অব্দি আমাদের একটা বাংলা এগ্রিমেন্ট হয়, ষষ্ঠী টু জ্যৈষ্ঠী, এমন কিছু করব না যাতে আমার জন্য 30টা পরিবারের কোনো অসুবিধা হয়। ভীষণ বড়। আর তুমি তো মাত্র 4 বছর, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। প্রথমত 4 বছর, এটা হয়তো আমার পরম পাওয়া। সেটা হচ্ছে আমি 4 বছরই উৎপল রায় মহাশয়কে পেয়েছি এবং রাজু বড়ুয়ার ডিরেকশনে আমি 4 বছর কাজ মানে করছি। মোটামুটি উৎপলদা যা দেখছি আমি, মানে ওনাদের ছত্রছায়া এখনো আছি এবং চাইবো আগামীতেও থাকতে। রাজু আমার খুব ভালো বন্ধু, জানো তো, আমরা একসঙ্গে কাজ হ্যাঁ, করেছি। উনি সবসময় আপনার কথা খুব ভালো বন্ধু আমরা। আমাদের হয়তো দেখা হয় না, বেশি কথা হয় না, কিন্তু কথা হলে যেটা হয়, বছর আমার সাথে কাজ হ্যাঁ, করেছে। আমি 1 বছর বলদার কলমে আমি একটা বইতে কাজ করেছি, আমি আমার হাজবেন্ড। রাজুদাও ছিল, রাজুদা শয়তান ও সুন্দরী, উৎপলদার। আচ্ছা আমরা একটু চা কফি খাই, ঠিক আছে? হ্যাঁ, একদম। একটা ছোট্ট ব্রেক নিয়ে নি, চা কফিটা নিয়ে নি। আপনারাও চায়ের কাপ নিয়ে এক্ষুনি আসুন, কোথাও যাবেন না। আসছে নিয়ে গল্প সঙ্গে সত্যি, জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম নিয়ে সঙ্গে গল্প সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। চা কফি চলে এসছে, আপনাদের হাতেও নিশ্চয়ই চায়ের কাপ। একটা কথা বলি, এ যা গল্পের ভান্ডার এদের কাছে আছে, আর আমি যা আড্ডাবাজি করতে ভালোবাসি, এ চট করে থামবে না, কিন্তু এই ফাঁকে একটু গান শুনতে হবে। ওই জন্য গরম গরম চা কফি সব দিয়েছি সামনে, গরম খাবে, গলাটাকে ঠিক করবে, করেই গান শোনাবে। কাকরির গান সবার পরে শুনবো, আমার না একটুখানি আছে ওর প্রতি একটুখানি ফ্যাসিনেশন। এরা 3 জন বুঝতে পারছে, রেগে যাচ্ছে কিনা আমি জানি না। একদম এও ভালো সিঙ্গার, ও তো ভালো সিঙ্গার, আমি ওর গান শুনেছি, খুব ভালো গান করে, প্রত্যেকে ভালো সিঙ্গার। তাহলে ইন্ডাস্ট্রির জুনিয়র মোস্টকে দিয়ে শুরু করা হোক, যে একেবারে ছোট্টবেলায় এসেছে, এসে তারপর থেকে কাঁপিয়ে যাচ্ছে। আমারও পরানো জাহাজা তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো জাহাজা, তম ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো জাহাজা, তুমি তাই গো, আমারও পরানো জাহাজা। তোমরা যে স্টেজে গাও, মানে রবীন্দ্রসঙ্গীত গাও? হ্যাঁ হ্যাঁ, আহা, সেটা বলতে গেলে অনেক কথা বলতে হয়। আসলে গাই, রবীন্দ্রসঙ্গীত সিকোয়েন্সে পড়লে গাই, কিন্তু যাত্রায় সব ধরনেরই রবীন্দ্রসঙ্গীত তো রাখা সব দরকার। ধরনের গান, অনেক রকমের মানুষ থাকে তো, তাই তো, তাই তো। ইয়াং জেনারেশন থাকে, তাদের জন্য একটু ঝিংচাক গান রাখতে হয়। তুমি একটা গাও ঝিংচাক গান। ওই যে ঝিংচাক আমি প্রচুর করেছি, এখনো করতে শুনবো হয়। শুনবো শুনবো, আমি তোমাকে শেষ করে দেবো। ওর ঝিংচাক না, ঝিংচাকার আচ্ছা আচ্ছা, যেটা তুমি গাইতে ভালোবাসবে সেটা গাও। আমি বাংলায় গান গাই, আহা, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ আ আমি বাংলা
বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই, আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। থেকে ভালো সিঙ্গার আমি ছাড়া, আমি আগে থেকে বলে ওই জন্য তো তোমার শেষকালে না না সেটা সবচেয়ে খারাপ গানটা শুনবো বলে সিনিয়রিটির জন্য বলছো ভাই, কিন্তু না, না, আমি কেন? এদের প্রত্যেকের থেকে খুব সব কাঁচা থেকে গাই। খারাপ গানটা আমরা লাস্টে শুনবো, আগে ভালো গানগুলো শুনে নি। অ্যাসপর্শি গাও। ও গান মানে খুব ভালো গান করে। শিখেছি, বাট আমি বেসিক্যালি ডান্সার, মানে আমি নাচটা অনেক দিন শিখেছি, গানটা কিছুদিন শিখেছি, তো গাইছি, ভুল ত্রুটি হবে। মন যাকে চাই সারাক্ষণ, এই মন যাকে চাই সারাক্ষণ, দূরে দূরে কেন সে থাকে যে অকারণ, দূরে দূরে কেন সে থাকে যে অকারণ, মন যাকে চাই সারাক্ষণ, হায় মন যাকে চাই সারাক্ষণ, বাঁশি যদি নাই ডাকে নুপুর কি বাজে, লোক লাজ ভুলে সে কি ছুটে যায় কাছে, বাঁশি যদি নাই ডাকে নুপুর কি বাজে, লোক লাজ ভুলে সে কি ছুটে যায় কাছে, মরমী না মেলে যদি বৃথা হবে জীবন, মরমী না মেলে যদি বৃথা হবে জীবন, মন যাকে চাই সারাক্ষণ, এই মন যাকে চাই সারাক্ষণ। কি তোমার পালার গান? এটা এবছর আমি গাইছি। অ্যাকচুয়ালি এবছর ক্যারেক্টারটা হচ্ছে আমার একটু মানে প্যাথোস বেশি আছে। একটা এমনই একটা হিরোইন যার কোনো হিরো নেই, হিরো নেই। সিনিয়র একটা গান গাইয়ে গিয়ে ভাই, কি গান গাই, কি গান গাই। আমাকে যদি কেউ বলে স্কেল দিতে, আমি শুধু লেখাপড়া না সেটা একদম আমার মতো। আমি যখন গাই কোনো কোনো ফাংশনে আমাকে এরকম দাদারা বলেন, আচ্ছা কি স্কেল, আইনা যে গলাটা পাবেন ওটাই আমার স্কেল। বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি সত্যি কোনোদিন গান বাজনা শিখিনি, কিন্তু আমার মামা ছিল বড়েগোলামারি খাঁ সাহেবের ছাত্র, ও বাবা, সমীর বোস। আচ্ছা, আমার পিসির বাড়ি মানে বাবার দিক থেকেও সবাই গান টান গান, আমরা গানটা আমাদের জন্মগত ভাবে রক্তের মধ্যে রয়ে গেছে, মানে ভগবান জানতে যে এটা সাঁতারের মতো করে কমে খেতে হবে, তাই একটু সুর দিয়ে দিই। হাঁসের বাচ্চা আমার ভাই রোমিও কিন্তু অসম্ভব ভালো গান গায়, কিন্তু কোনোদিন শেখেনি। ওর গান শুনলে মনে হবে ওর রীতিমতো ক্লাসিক্যাল গান শিখেছে, কিন্তু জীবনে করে ওই মামার বাড়ির ধারা পাওয়া একদম আমার বড় মামার তো ছোটবেলা থেকে। তো যাই হোক, আমার মাও ভীষণ ভালো গান করেন এখনো, মানে শি ইজ রানিং 80 years বাট শি ইজ সো স্ট্রং। মানে আমার ভাইয়ের এত বড় অ্যাক্সিডেন্টটা যে কিভাবে একা হাতে সামলাচ্ছেন মহিলা, খুঁড়ে খুঁড়ে দণ্ডবৎ সত্যি। এনিওয়ে, আমি চেষ্টা করছি আমার গত বছরের প্রোডাকশনের একটা গান। গত বছর আমি একটা পুলিশ ইন্সপেক্টরের রোল করেছিলাম, তো ওখানে আমাদের নীলাঞ্জন নন্দী, তুমি নাম নিশ্চয়ই শুনবে, বটুক নন্দীর ছেলে নীলাঞ্জন আমাদের গানে শুট করে। নীলাঞ্জন আমার ভালো বন্ধু, প্রচন্ড ট্যালেন্টেড, ভীষণ ভালো মানুষ, ভীষণ ট্যালেন্টেড। আমাদের ইদানিং বেশ কয়েক বছর ধরে নীলাঞ্জন দাই আমাদের গানে সুর করছে। তো নীলাঞ্জন দাইরই গান, একটা লেখা গান এবং সুর দেওয়া গান। ওই পুলিশ ইন্সপেক্টরটার হাজবেন্ড নিরুদ্দেশ হয়ে গেছিল, মানে তার মৃতদেহটাকে আর খুঁজে পাওয়া যায়নি, তার উদ্দেশ্যে আর কি গানটা। জানি তুমি চলে গেছো,
আসবে না কোনো দিন ফিরে, ও ফেলে আসা দিনগুলো এ ডাকে আমায় বারে বারে, সবই কুয়াশা ধোঁয়ায় মেশা, ঠিকানা তোমার বহু দূরে, ও জানি তুমি চলে গেছো, আসবে না কোনো দিন ফিরে। শহরের রং ফিকে, ব্যথা ভীষণ বুকে, আধার যে ঘনায় চারিদিকে, এই মন মানে না সে যে কারণ শোনে না, বারণ যত আমি করি তাকে, নীল হয়ে যায় বিষের জ্বালায় আমার জীবন, অনুসরণ তোমায় করে, এই জানি তুমি চলে গেছো, আসবে না কোনো দিন ফিরে, ও ফিরে আসা স্মৃতিগুলো এই ডাকে আমায় বারে বারে, সবই কুয়াশা ধোঁয়ায় মেশা, ঠিকানা তোমার বহু দূরে। এটা কাকলি গান না শিখে গেয়েছে। তুমি গান শিখো না, তুমি গান শিখলে কেলেঙ্কারি হয়ে যাবে। বাবা হঠাৎ করে কিরম যেন এটা হয়ে গেলাম, মেসমেরাইজ মতো হয়ে গেল। হ্যাঁ যাই কি বলবে, সব চা খাওয়া হয়েছে, এটা কাপ ফেরত নিতে বলি, একটা ব্রেক নিয়ে আমার একটু দম নিতে হবে। অসম্ভব, মানে আমি কেন ওটা হয়ে গেছি। ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরছি, নিয়ে গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম ব্রেকের পর, নিয়ে গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। আড্ডার সময় তো শেষ হয়ে আসছে, কি করি কপাল। মানে আড্ডায় তো এত জমে গেছে, মানে কি বলবো। আর আমি অনেক কিছু শিখছি, আমার তো এই জগৎটা সম্বন্ধে এই মুহূর্তে আর কোনো জ্ঞান নেই, তো সেটা আমিও অনেকটা শিখে ফেলছি। আর আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে এরকম গুণী মানুষদের সান্নিধ্যে এখন আমরা আছি। আমি একটা অন্য কথা তোমাদের জিজ্ঞেস করি, এটা আমার নিজে জানতে ইচ্ছে করছে। আমাদের থিয়েটারে বলো, ক্যামেরার সামনে বলো, পরিবেশ পাল্টে গেছে, অনেক কিছু পাল্টে গেছে। সেই পাল্টানোর সঙ্গে আমরা যতটা পারছি নিজেদেরকে পাল্টে নিয়ে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি, কোনো কোনো ক্ষেত্রে ধাক্কাও খাচ্ছি। তোমাদের যাত্রা জগতের কি অবস্থা, আমি জয়াকে জিজ্ঞেস করি। যাত্রা জগতের অবস্থা বলতে কি অনেকটাই পাল্টেছে, পুরোপুরি একদম আধুনিক হয়েছে। আগে যেরকম একরকম ছিল, আগে মানে আমরা বসা থেকে যদি বলি, আমরা আগে এমনি মানে মাটিতে বসতাম, আসন পেতে বসা হতো গ্রিন রুমেতে বসা। তারপরে যেমন যাত্রায় ছিল আগে 20 জন ছেলে আর্টিস্ট ছিলেন, মেয়েরা ছিলেন 9 জন 10 জন মহিলা ছিলেন। তো সেই সব কমেছে, এখন সব কমেছে, আর্টিস্ট কমেছে। তো আমাদের মেঝে থেকে বসা থেকে মানে শুরু করে, আমার যেমন আমার বাসেতে প্রথম বছর 3 বছর কোনো সিট ছিল না, ট্রাঙ্কের উপর বসতে, ট্রাঙ্কের উপরে বসতাম আর ঘুরে ঘুরে বসতাম, মানে যখন যেখানে সিট ফাঁকা পেতাম ওখানে বসে পড়তাম। তো এখন যেরকম আশাতেই একটা অনেকটা উন্নত হয়েছে, অনেকটাই আধুনিক হয়েছে। যেমন এখন মাটিটা বদলে এখন যেমন চেয়ার এসছে, চেয়ার টেবিল, তারপরে ছেলেদেরকেও সেইভাবে প্রত্যেকের গ্রিন রুম, ড্রেস আপ, তারপরে মিউজিক স্টাফ,
অনেকটা অনেকটা উন্নত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে, ঠিক 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 একদম। মানে এখন যুগও আধুনিক হচ্ছে, সমস্ত সিস্টেমও আধুনিক হচ্ছে। কিন্তু তোমার কি মনে হয় ওই সিস্টেমটা ভালো ছিল না আধুনিকরণটাই ঠিক? না, সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক হতে হবে, এটা তো হতেই হবে, না হতেই হবে, তাল মেলানো যাবে না। হ্যাঁ, ন্যাচারালি। আর সব থেকে বড় কথা, এই যে হাতের মুঠোয় পৃথিবীটা এসে গেছে, এটার সঙ্গে পাল্লা দিয়ে সবকিছু থেকে টেনে বের করে এনে 3 ঘন্টা ওই ধানের গোজের উপর মানুষকে বসিয়ে রাখার জন্য একটু তো আপডেট নিজেদের করতেই হবে, আপগ্রেড করতেই আমি তো হবে। এই যে তোমার গানের সুর শুনলাম, হ্যাঁ। আমি তো পুরো ঘেঁটে গেলাম। মানে আজকে যাত্রায় এই ধরনের সুর হচ্ছে এবং সেই সুরে যাত্রা সুপারহিট হচ্ছে, ব্লকবাস্টার হচ্ছে, মানে তার মানে মানুষের শোনার এটাও তো পাল্টে গেছে, নজরটা পাল্টে গেছে। ওয়েব সিরিজ দেখছে, হাতের মুঠোয় পৃথিবী সিনেমা দেখছে, সেখানে যাত্রা উইথ ডিউ রেসপেক্ট বলছি, মানে আগেকার দিনের কি কি যাত্রা ছিল সেটাকে আগে তখনকার দিনে তখনকার মতো মানসিকতার মানুষদের জন্য না, তখনকার মতো সেটাও কিন্তু আধুনিক ছিল নিশ্চয়ই। তারপরে আছে আগে যেমন শুধু একটা ক্যাচারে যাত্রা, হ্যাঁ, এখন চারিদিকে 15খানা মাইক্রোফোন থাকে, মানে নিঃশ্বাসের আওয়াজ শুনিয়ে দেয়। আর এখন অভিনয় অনেক সহজাত হয়ে গেছে, বিহেভিয়ারিয়াল অ্যাক্টিং করি আমরা, মানে বিশেষ করে আমি আমাদের কথা বলছি, অনেক অনেক ছেলে মেয়ে প্রচুর আধুনিক অভিনয় হচ্ছে, আধুনিক কনসেপ্টে স্ক্রিপ্টিং হচ্ছে, নামকরণগুলো অনেক আগের থেকে আধুনিক হয়েছে, কিন্তু উইথ ডিউ রেসপেক্ট বলবো আরো আধুনিক হওয়া উচিত, এটা আমি বলবো। এটা আমি আমার কথা বলছি, সবার প্রতি সম্মান রেখেই বলছি। আর আমি আমাদের কথা বলছি, মানে আমার আর অনলের দুজনেরই ব্যাকগ্রাউন্ড যেহেতু থিয়েটার, আমরা তো গ্রুপ থিয়েটার থেকে উঠেছি, অনলেরও থিয়েটার ব্যাকগ্রাউন্ড, আমারও থিয়েটার ব্যাকগ্রাউন্ড। আমি কলকাতার নটসেনা গরুরগাড়ি হেডলাইটে 2.5 বছর কাজ করেছি, বাটানগর গান্ধার, তারপরে আমি প্রচুর অফিস ক্লাব, তুমি যেটা বলছিলে, আমার মায়ের হাত ধরে আমি প্রচুর অফিস ক্লাব করেছি, অ্যামেচার যাত্রা করেছি, মঞ্চটা চেনা, মঞ্চটাকে চেনা। তো এবার যেহেতু থিয়েটারের ব্যাকগ্রাউন্ড থেকে আমার আর অনলের জুটিটা যখন থেকে তৈরি হলো, যখন থেকে আমাদের হাতের উপর উৎপলদার 2 বছর পরে যখন অনল আমার নাটক লিখতে, মানে আমাদের নাটকটাই 29 বছরের মধ্যে 27টা নাটক অনল লিখছে, 2টাও শুধু উৎপলদার ছিল। আমাদের হাতে যখন টোটাল ডিরেকশনের দায়িত্বটা চলে এলো, টোটাল ক্রিয়েশনের দায়িত্বটা পুরোটা আমাদের মাথার উপর এলো, তখন আমরা দুজনে একটা একটু আলাদা ঘরানা তৈরি করার চেষ্টা করেছি। সেই আলাদা ঘরানাটা কিছু না, উপস্থাপনাটা একটু আধুনিক করার চেষ্টা করেছি, একটু থিয়েট্রিক্যাল করেছি, আমাদের যাত্রাটা থিয়েট্রিক্যাল করেছি, একটু মেলোড্রামা বর্জিত করেছি। কারণ আমাদের মনে হয়েছে, আমি আমাদের কথাই বলছি, আমাদের মনে হয়েছে যে মেলোড্রামাটা থাকলে, মেলোড্রামা তাই বলে কি যাত্রায় আমাদের কোনো জায়গায় একটু উচ্চ অভিনয় করতে হয় না, হয়, কিন্তু অতিরিক্ত মেলোড্রামা থাকলে না যাত্রায় ইয়াং জেনারেশনকে টেনে আনা মুশকিল, একদম আমাদের মনে হয়। মেলোড্রামাটা একটু আমাদের তারা তো এখন খুব প্র্যাকটিক্যাল, এরাই বলো না, আমাদের এখন খুব প্র্যাকটিক্যাল। আমাদের যাত্রায় যেমন আমরা মেলোড্রামাটাকে অ্যালাউ করি না, কনসিয়াসলি করি না, কিছু জায়গায় যেরকম রাখতে হয়, যেগুলো একটু প্যাথোস সিন থাকে। না দেখো, জীবনের কথা বললে তো জীবনে আনন্দ যেমন থাকবে, রাগ থাকবে, দুঃখ থাকবে, একটু সহজাত করেছি। আর উপস্থাপনাটাকে একটু সময়ের মতো করে আধুনিক করেছি, মানে এখন সেটার মেন হচ্ছে যে একটা সুন্দর ফিল্ম দেখছো বসে। আমাদের বইতে যেমন মেলোড্রামাটা একটু বেশি থাকে, আধুনিক জায়গাটা থাকে, ওটাকে কিছু কিছু জায়গায় ছুঁয়ে রেখে এবার মেলোড্রামাটাকে তোমরাও ভাঙছো, সবাই একটু একটু করে যাত্রাটা দেখছে, যেহেতু আধুনিক এখনকার তো জেনারেশন দেখছে অবশ্যই, সেই সাথে যে গ্রাম বাংলার মা বোনেরা কাকিমারা দুটোকে ব্যালেন্স করেই তোমরা কাজ করো, বিবর্তনটা এরকম জায়গা থেকে এসেছে। আর ওই যেগুলো হয়েছে যে আগেকার দিনে, আমি যেমন আমি বলতে পারি, যেমন আগে আমরা যখন জুনিয়র আর্টিস্ট ছিলাম, তখন যারা সিনিয়র ছিলেন তাদেরকে আমরা ছুঁতে পারতাম না, ভয় ছুঁতে পারতাম না, তাকাতে পারতাম না, কিন্তু আমরা ভেঙেছো, সেটা ভেঙেছি, মানে একদম ভেঙে দিয়েছি। কারণ যেহেতু আমরা তখন মনে হতো যে আমি এখনই বলি, আমি মাঝে মধ্যে যখন আমাদের ইয়েতে ডিরেকশন দিই, আমি মাঝে মধ্যে যখন বকি টকি সবাইকে, তখন আমরা যে এই বাবা আমি বকছি, অথচ আমার সেকেন্ড ইয়ারে আমাকে যাত্রা ছেড়ে মানে আমার দ্বারা যাত্রা হবে না, এরকম একটা জায়গা তৈরি করে দেওয়া হয়েছিল। কারণ আমি তখন তো তৈরি হয়ে যাইনি যাত্রার জন্য, অভাবের জন্য মায়ের হাত ধরে চলে গেছি। গানটা রক্তে ছিল, কিন্তু গানটা তো রেওয়াজ ছিল না, গলা ধরে যেত, গান গাইতে পারতাম না। তখন অনেক রকম মকিং এর শিকার হয়েছি, যেটা আমি তোমায় বলছিলাম, প্রচুর মকিং এর শিকার হয়েছি,
গ্রুপ থিয়েটার থেকে এসেছে, গান গাইতে পারে না 2 লাইন, এই সমস্ত অনেক হয়েছে। কিন্তু এইগুলো যেহেতু আমরা ফেস করেছি, সেহেতু আমরা যখন একটা জায়গায় মোটামুটি দাঁড়াতে পেরেছি, তখন আমার মনে হচ্ছে এই বিভেদটা আমরা রাখবো না। আমরা একদম লাস্ট মানে একটা তো লাস্ট সিট হয়, কিন্তু সেই লাস্ট সিটের আর্টিস্টটাকেও আমরা এটা ফিল করাই যে তোমাকে বাদ দিয়েও কিন্তু আমার প্রোডাকশনটা চলবে না। ঠিক তাই, আমাকে যেমন প্রয়োজন তোমাকে কিন্তু একদম সেইরকম প্রত্যেকেই ইন্ডিসপেন্সেবল। ন্যাচারালি আমার প্রত্যেককে বলা যায় যে রিহার্সাল থেকে বাড়ি যায় না, আমি প্রত্যেককে বলি, আমাদের গ্রুপ আছে, আমি প্রত্যেককে বলি বাড়ি পৌঁছে কিন্তু আগে আমাকে বলবে যে আমি বাড়ি পৌঁছেছি, কারণ এটা কিন্তু একটা দায়িত্ব। নিশ্চয়ই নিশ্চয়ই। তো এই যে আমাদের মনে হয়েছে যে আমাদের আপন করে নিলে কাজটা বোধহয় অনেক বেশি ভালো হয়। ঠিক তাই, আমরা যেরকম বলি না যে মা বাবা, কিন্তু এখনকার জেনারেশনের কাছে গুরুগম্ভীর মা বাবার চেয়ে একটু বন্ধুত্বপূর্ণ মানসিকতার মা বাবার অ্যাকসেপ্টেন্স অনেক বেশি। তো সেই এই যে এরা দেখো, এটা এখনকার জেনারেশন জানা মতো। আজকে যদি ধরো ওর সৌর মশাইয়ের কথাই বলছি, ও তো আমার বৌমাই হলো, যেহেতু ওর হবু শ্বশুর মশাই আমার বন্ধু, তো ধরো আজকে যদি বলো কেমন এরকম করে করলে ও তো ঘাবড়ে যেত, আমার সঙ্গে কথাই বলতো না। কিন্তু এই যে এতটা সহজ সাবলীল ভাবে, ও আমার চেয়ে কত ছোট, তুমিও তো দেখলুম ছোট, তা এরা যে এই যে এত সাবলীল ভাবে আমরা কথাটা বলতে পারছি, বা তোমার সঙ্গে এরা কত ফ্রেন্ডলি, হ্যাঁ সেটা কি, সেটা আমাদের দায়িত্বই ছিল এই বেড়াটা ভেঙে দেওয়া। সেইটা এটা হচ্ছে, বা কত গল্প হলো, ওরে বাবারে বাবা, আমি এই গল্পের কোনো শেষ নেই, কিন্তু আজকে আমাদের সময় ফুরিয়ে গেছে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আর তোমরা এখানে এসছো বলে আবরণ তোমাদের হাতে একটা মিষ্টি গিফট দেবে। আবরণ রঙিন, প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আবরণ মানে বাংলা ও বাঙালি নানা ঐতিহ্যপূর্ণ শাড়ির সম্ভার, এবং তার সঙ্গে প্রাদেশিক নানা শাড়ির নানা বৈচিত্র্য, আর তার সঙ্গে পুরুষদের জন্য অসম্ভব ভালো কালেকশন। তাই আবরণ সবসময় সঙ্গে রাখুন। চলে এসছে আমাদের টিমের মিষ্টি মেয়ে সৃজিতা নিয়ে সবার জন্য গিফট। চলে এসো। সবার আগে জয়া নাও, তারপরে পুবালি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। চলো থ্যাংক ইউ। কাকুলি 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 কাকুলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওর সঙ্গে আমার এত গপ্প কোনোদিন হয়নি। কত গপ্প, আবার হবে গপ্প, আবার আমাদের দেখা হবে। তোমরা আগে খুব ভালো করে শো করো, তোমাদের প্রত্যেকের শো খুব 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 ভালো। আর এবার যদি যাত্রা উৎসবে যার যার শো আছে, তারা যদি আমাকে না বলো। আপনাকে আমন্ত্রণ জানানো রইল আমাদের স্বামী স্ত্রীর পক্ষ থেকে, যদি সম্ভব হয় আমার ডেটটা মনে করিয়ে দেবেন। নিশ্চয়ই, আমার তো লিস্ট আমরা নিয়ে যাব সঙ্গে, ডেট মনে করিয়ে দেবে। আর যদি না আমাকে যাত্রা উৎসবের ডেট না জানাও, যে না জানাবে তার সঙ্গে যেখানে আমার দেখা হবে আমি কিন্তু তুলকালাম করে দেবো। ভালো থেকো সব। একদম, আপনিও ভালো থাকবেন। আবার শিগগিরই দেখা হচ্ছে নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ।